মিথ্যা বিনিয়োগের লোভ দেখিয়ে প্রথমে টাকা হাতিয়ে নেওয়া, পরে সেই বিনিয়োগকারীদের বিরুদ্ধেই দেন অপহরণের মামলা। এমন এক প্রতারকের খপ্পরে খোদ পুলিশ। প্রতারকের মিথ্যা গল্পে সন্তুষ্ট হয়ে শুধু মামলা নয়, প্রতারকের কাছে কোটি টাকা খোয়ানো ৩ ভুক্তভোগীকে গ্রেফতার করেছে তারা। যদিও পুলিশ এখন বলছে ওই প্রতারকের বিষয়ে তেমন কোনো তথ্য ছিল না তাদের কাছে। এস এ বাপ্পির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানবীর। অপহরণের মামলা দিয়ে পল্লবী থানা আমাদেরকে গ্রেফতার করছে। এই নারীর নাম শারমিন। সরল মনে আহসান হাবিব নামে এক ব্যক্তির প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে এমন করুণ পরিণতি তার। টাকা তো ফেরত পান নাই, উল্টো অপহরণের মামলা দিয়ে ধরিয়ে দিয়েছে পুলিশ দিয়ে। মোহাম্মদপুর থানা মিউচুয়াল করে দিছে, বলছে 18 তারিখ আপনাদের ডেট, 18 তারিখ আপনাকে টাকা দিবে। মেসেজ পাঠাইছে যে আপনারা আসেন। আমরা গেছি পল্লবী থানা থেকে আমাদেরকে গ্রেফতার দেখাইছি। একই ব্যক্তির প্রতারণার শিকার হাতকড়া পরানো রুমেল ও তার স্ত্রীও। 1 কোটির বেশি টাকা নিয়ে ফেরতের কথা বলে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরও। আমি হাজবেন্ডের বদলতে আসামি। আপনি কি করছেন? আমার হাজবেন্ডের সাথে আছি। এই আমার হাজবেন্ড টাকা পায়, এটাই দোষ। আমরা যার কাছে টাকা পাই সে মিথ্যাভাবে মামলা দিচ্ছে, মামলা দিয়ে অপহরণ মামলা দিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসছে। সবকিছু দেখাইছি, পুলিশ প্রশাসন এখন তাদের হাতে। আত্মীয় স্বজনরা এখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন ভুক্তভোগীদের জামিনের জন্য। তাদের সঙ্গে কথা বলি আমরা, বুঝতে চাই ঘটনার পেছনের কারণ। উনাকে ইনভেস্ট করে, তো ইনভেস্ট করার পরে উনি কিছু প্রফিট দেয়, প্রফিট দেওয়ার পরে আমার মামা আরও বেশি ইনভেস্ট করে, তারপরে উনি ওর পরও তার ফোন বন্ধ করে ফেলায়, তার আর কোনো হদিস পাওয়া যায় নাই। এই ধরনের প্রতারক চক্ররা যে গ্যাং তৈরি করেছে, করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, পরক্ষণে তাদের বিরুদ্ধে উল্টা অপহরণ, হত্যা, চেষ্টা, বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে একেবারে সারা জীবনের দিনে জেলে দিয়ে দিচ্ছে। ভুক্তভোগী এসব আসামির আইনজীবীরা জানান, এই ঘটনায় পুলিশের ভূমিকা খুবই প্রশ্নবিদ্ধ। কোনো তদন্ত ছাড়া একজন প্রতারকের কথায় ফাঁদ পেতে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিদের। যিনি বাদী কিংবা বাদীর স্বামী, তারা একটা প্রতারক চক্র। তারা মূলত তারা হচ্ছে বাংলা মডার্ন মিট প্রসেসিং অ্যাগ্রো লিমিটেডের এই বাদীর স্বামী ম্যানেজিং ডাইরেক্টর, এবং বাদী সেখানে নিজেকে একজন চেয়ারম্যান হিসাবে পরিচয় দান করে। তাদের এই পরিচয় দিয়ে তারা বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 14 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এই আহসান হাবিবের বিরুদ্ধে আমার কাছে যেটা আছে, তার একাধিক গ্রেপ্তারি পরোয়ানা, তার যেটাকে আমরা বলি পিচিপিআর, অর্থাৎ তার বিরুদ্ধে কি কি মামলা আছে। সুনির্দিষ্টভাবে এটা জেনেই, এটা যে মিথ্যা মামলা, এটা জেনেই পুলিশ এই মামলাটা গ্রহণ করেছে। সাধারণ কমন সেন্সেও যদি দেখেন, 2 জন আসামি আপনি এখানে করেছেন, যাদের বিরুদ্ধে মহিলা, যাদের বিরুদ্ধে কোনো একটা লাইনে যার উল্লেখ নাই। একটি সরকারি সংস্থায় খাবার সাপ্লাইয়ের লাইসেন্স দেখিয়ে আহসান হাবিব নামের এই প্রতারক বিভিন্ন জনের থেকে এ পর্যন্ত প্রায় 14 কোটি টাকা আত্মসাৎ করেছে। এ নিয়ে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 10টির বেশি মামলা রয়েছে। এমন একজন ব্যক্তির কথায় যাচাই বাছাই ছাড়া কোন যুক্তিতে গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিদের? উনি যে এইখান থেকে অপহরণের শিকার হয়েছে, এটা আমাদের কাছে তথ্য প্রমাণাদি যা, তাতে কোনো ধরনের সন্দেহ নাই যে উনি অপহরণের শিকার হয়েছে। মানে ইনভেস্টিগেশনে কোনো ধরনের গাফিলতি নাই। তবে এই পুলিশ কর্মকর্তা বারবার তুলে নিয়ে যাওয়ার যে কথা বলছেন, সেটির একটি ভিডিও ফুটেজ পায় টিম 71, যেখানে স্পষ্ট হাবিব ও তার স্ত্রী এক পুলিশ সদস্যকে বলছেন অপহরণের বিষয়টি সত্যি নয়। আপনার নাম কি? আপনি ত্রিপল লাইনে ফোন দিয়েছিলেন যে আপনার স্বামীরে এক জায়গায় আটকে রাখছে। আসলে ঘটনাটা সত্য না, কিন্তু আপনার স্বামী ওনাদের সাথে কেউ আসছিল, কিন্তু ওনার ফোনে চার্জ ছিল না। এই বিষয়ে তো কোনো কিডন্যাপিং হয় নাই, আপনাকে আটকে রাখছিল। এমন স্পষ্ট প্রমাণ থাকার পরও কেন অপহরণের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রতারণার শিকার ভুক্তভোগীদের? বিষয়টি নিয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার খোলামেলা জবাব। ভুক্তভোগীদের গ্রেপ্তারের পূর্বে পুরো ঘটনা অবহিত ছিলেন না তারা। আমরা যখন দেখছি যে ঘটনার সত্য, তখন আমরা মামলাটা করে দিছি। এখন কালকে তুলে নিয়ে এলো, তাদেরকে অ্যারেস্ট করার পরে আমরা জানতে পারলাম যে এই কাহিনী আছে। মিডিয়া সিস্টেমে যেটা জানতে পারলাম যে এই লোকগুলোর সাথে তাদের একটা পূর্বের অর্থনৈতিক লেনদেন আছে। যেহেতু তারা টাকা পয়সা পাবে, সেহেতু এই টাকা পয়সা আদায় করার লক্ষ্যে তারা এখান থেকে তাকে উঠাই নিয়ে গেছে। ভুক্তভোগীদের গ্রেপ্তারের পর থেকেই লাপাত্তা প্রতারক আহসান হাবিব। মুঠোফোন, হোয়াটসঅ্যাপ সবই বন্ধ করে দিয়েছেন তিনি। আপনি যে নম্বরে কল করেছেন
নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। সুমন তানভীর, ৭১, ঢাকা। সিরাজগঞ্জে টানা 5 দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। সিরাজগঞ্জ পয়েন্টে নদীর পানি 82 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 85 সেন্টিমিটার বেড়েছে। রবিবার সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি আরও 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 73 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনার পানি বেড়ে যাওয়ায় জেলার 31টি ইউনিয়নকে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে পদ্মার পানি বেড়ে আশেপাশের চরাঞ্চল সহ নিচু এলাকায় প্রবেশ করেছে পানি। পদ্মায় পানি বেড়ে আবারও ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরিভাবে লঞ্চঘাটের পন্টুলটা সরিয়ে উপরের অংশে স্থাপনের কাজ চলছে। লঞ্চঘাটের সুপারভাইজার জানান, ভোর থেকে হঠাৎই পদ্মার পানি বেড়ে পন্টুনে উঠায় সংযোগ সড়ক তলিয়ে যায়। এতে যাত্রীরা লঞ্চে ওঠানামায় ভোগান্তিতে পড়েন। দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, তারা নিয়মিত লঞ্চে যাতায়াত করেন। পানি বেড়ে ঘাট সমস্যার কারণে তাদের অন্য দিক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পানিতে ডুবে গেছে, আবার জিও ব্যাগ খুলছে, আবার পানি গেছে, আবার করছে। কিন্তু আজকে আসলাম, আজকে দেখে আবারও এই কোনায় জিও ব্যাগ উপরে পানি উপরে উঠে গেছে। এখন আজকে যদি মেরামত না করা হয় তাহলে আবার দুর্ভোগ করতে হবে। এই যে দেখেন পরিস্থিতি, প্রত্যেকটা লোকিত। আমরা তো পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা অনেক। দর্শক, নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ আপডেট জানাবেন আমাদের সহকর্মীরা। আমরা আমাদের সহকর্মী মনিরুল ইসলাম, যিনি রয়েছেন মানিকগঞ্জে, তার কাছে যাব এবং একই সাথে সিরাজগঞ্জে রাজু রয়েছেন, তার কাছেও যেতে চাই। শুরুতে যেতে চাই মনিরুল ইসলাম মিহিরের কাছে। মিহির, পদ্মা নদীর তীরবর্তী ও পদ্মার নিম্নাঞ্চলের পরিস্থিতি আপনি কেমন দেখছেন একটু জানাবেন। আর লঞ্চঘাটের যে সংযোগ সড়ক ডুবে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমাতে কোন ধরনের ব্যবস্থা কি ঘাট কর্তৃপক্ষ নিয়েছে কিনা সেটাও একটু জানাবেন। হ্যাঁ ন্যান্সি, পদ্মায় পানি বাড়ছে, বাড়ার কারণে পদ্মার যে তীরবর্তী মানুষগুলো আছে তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে। আমরা দেখেছি যে কিছু জায়গায় ভাঙানো আছে। এখানে পদ্মা এবং যমুনা দুটি বড় নদী। যমুনা এবং পদ্মার এই ভাঙনের কারণে শিবালয়, দৌলতপুর, ঘিওর এসব অঞ্চলের বেশ নদীর তীরবর্তী এলাকার মানুষজন কিন্তু একটা দুর্ভোগের মধ্যে আছে। পাশাপাশি যেমনটি আপনি জানতে চেয়েছেন যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট, এটি একটি গুরুত্বপূর্ণ নৌরুট। এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার যাত্রী এবং যানবাহন পারাপার হয় এবং এখানেও প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল, লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। কিন্তু মধ্যরাত থেকে আবার এখানে লঞ্চ ঘাটের যে সংযোগ সড়কটি আছে সেটি পানিতে ডুবে যায়। তার পরবর্তীতে এখানে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ বালির বস্তা দিয়ে কোনোভাবে যাত্রীরা ওঠানামার জন্য ব্যবস্থাপনা নিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে এখানে একটা দুর্ভোগ। অনেক যাত্রী আমরা দেখছি যে লঞ্চ ঘাটের এই দুর্ভোগের কারণে লঞ্চ ঘাটে না আসে, তারা ঘুরপথে ফেরি পারাপার হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা এখানে লঞ্চের যে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে এখানে কর্তৃপক্ষের মধ্যে যারা বিএডব্লিউটিএ, তারা এখান থেকে লঞ্চ ঘাট সরিয়ে অন্যত্র করইতলায় সেখানে স্থাপনের চেষ্টা করছেন এবং সেখানে একটি পন্টু স্থাপনও করেছেন। কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে এখান থেকে লঞ্চ ঘাট সরিয়ে নিতে হলে তাদের পানির উচ্চতা আরেকটু বাড়তে হবে, যার কারণে তারা এখানে সরিয়ে নিতে পারছে না, লঞ্চগুলি সেখানে যেতে পারছে না, যার কারণে একটা দুর্ভোগ কিন্তু রয়েই গেছে। তো এখানে লঞ্চ সুপারভাইজার আছে, আমরা তার সাথে একটু কথা বলে একটু জেনে নিতে চাই যে ঘাটের দুর্ভোগ সম্পর্কে। আমরা একটু কথা বলি। আমরা দেখছি যে এখানে আপনাদের যে সংযোগ সড়ক সেটি পানিতে ডুবে গেছে, যাত্রীদের চলাফেরা অসুবিধা হচ্ছে। এখন আপনার কি কি দুর্ভোগগুলি পাচ্ছেন, কি করা হচ্ছে? আমাদের এখানে যে লোহাটার ঘাট ছিল ওটা আমরা জিও ব্যাগ দিয়ে বিএডব্লিউ কর্তৃপক্ষ কোনো রকম যাত্রী বাড়াবার জন্য ব্যবস্থা করছে এবং আর একটা বল্টন আমাদের হাই রোডের ওখানে আছে, ওটা আমরা এটা যখন একদম অনুপযোগী হয়ে যায় যার কারণে আমরা ওখানে তখনই চলে যাব। আর এখানে মনে করেন যে আপনি গাড়ি হইতে যাত্রী আসা প্রায় 4 মিনিট সময় লাগে এবং সেখানে বৃষ্টি, অনবরত বৃষ্টি হচ্ছে। যাত্রীদের জন্য একটা যাত্রীর সামনের বিশেষ প্রয়োজন। হ্যাঁ, আমরা বারবার কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। ধন্যবাদ। আচ্ছা ন্যান্সি, যেমনটি বলছিলেন যে এখানে তারা ওই যে বিএডব্লিউটিএ কর্তৃপক্ষকে একটি যাত্রী ছাউনির দাবি জানিয়েছেন, যেহেতু বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে এখানে খুব একটা দুর্ভোগে আছেন যাত্রীরা। এটি
মিহির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিহির আমাদেরকে জানাচ্ছিল মানিকগঞ্জে যে পাটুরিয়া লঞ্চ ঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে, তাতে যে ভোগান্তি হচ্ছে এবং একই সাথে যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেটারও আপডেট জানাচ্ছিলেন। এবং একই সাথে আমাদের সাথে আছেন সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন ইউসুফ দেওয়ান রাজু। তার কাছে একটু যেতে চাই। রাজু, একটু জানতে চাই, যমুনা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, সেখানকার দুর্ভোগের খবর একটু জানাবেন এবং ভাঙন রোধে কি কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ ন্যান্সি, গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ফলে যে নিম্ন অঞ্চল রয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের পয়েন্টে 3 সেন্টিমিটার এবং কাজীপুরের মেগা ঘাট পয়েন্টে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কিন্তু বিপদ সীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত এক সপ্তাহে সিরাজগঞ্জ পয়েন্টে 85 সেন্টিমিটার এবং কাজীপুরের পয়েন্টে 88 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে সিরাজগঞ্জের 5টি উপজেলায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজীপুর, বেলকুচি, চোহালি এবং সাজাদপুরের অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু চরম দুর্ভোগ দেখা দিয়েছে। একই সঙ্গে গত এক সপ্তাহে কিন্তু এই 5টি উপজেলার যে তীব্র ভাঙন, এতে কিন্তু প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং একই সঙ্গে মৌসুমী ফসলও এবং অনেক জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু নদী তীরে আশ্রয় নিয়েছে। তবে নদী তীর রক্ষা যে বাঁধ রয়েছে 188 কিলোমিটার, এরাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত বন্যা কবলিত মানুষের কাছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়নি। এতে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একই সাথে সিরাজগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যারা বন্যা কবলিত এবং আশ্রয়হীন রয়েছে তাদের নাম প্রস্তুত করা হচ্ছে, খুব শীঘ্রই তাদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণে এবং বন্যা মোকাবেলায় কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই জেলার 83টা ইউনিয়নের 31টা ইউনিয়নকে বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। এতে কিন্তু সিরাজগঞ্জবাসীর মধ্যে কিন্তু একটা বন্যা আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু যে কোনো সময় যে কোনো অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর রাত থেকে কিন্তু সিরাজগঞ্জে টানা বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষের মধ্যে চরম ভোগান্তিও সৃষ্টি হয়েছে। এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর থেকে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে মিহির, আপনাকেও ধন্যবাদ। গেল দুদিনে কক্সবাজারে সমুদ্রের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়ার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন বহু মানুষ। ভেঙে পড়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধও। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে মানবতর জীবন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের আশঙ্কা, স্থায়ী সমাধান না হলে প্রতি বছরই এভাবেই সাগরের কাছে হার মানতে হবে তাদের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্রের তাণ্ডবে শুধু চিহ্নটুকুই আছে এখানে। কারো মাথা গোজার শেষ আশ্রয়টুকু নুয়ে পড়েছে, কারো বা সারা জীবনের সঞ্চয় মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্র। সব হারিয়েও পৈতৃক ভিটেটুকু আগলে রাখার চেষ্টা করছেন কেউ কেউ। কারণ মহেশখালীর মাতার বাড়ির জালিয়াপাড়া, সায়রার ডেল আর বাহিরপাড়ার শত শত মানুষের অস্তিত্বের শিকড় মিশে আছে এই মাটিতে। দুদিনের তাণ্ডবে অনেকেই ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভিজছেন বৃষ্টিতে, আবার কেউ পুড়ছেন তপ্ত রোদে। আগে 2 বিল্ডিং আছে, দরিয়া নিয়ে আরেকটা নিয়ে আরেকটা সাইডের হাজত দাবি ইয়ানে নিয়ে আর অনেকে আর বিড়া বাড়ি নেই, অসহায়। এখন আর কি করবেন? এখন আর ঘর বাড়ি বেগদিন এখন দিয়ে সরকারে প্রতি বছর হওয়াতে হিন্দি বেরিবান নদী। মহেশখালীর মতো সমুদ্রের তাণ্ডবে ঘরহারা কুতুবদিয়ার বড় কূপের, রুমাইপাড়া কিংবা আলী আকবর ডেলের তাবড়ের চরের মানুষ। বন্যা পানি আইয়ে আর বাসাগান তুলে দিয়ে আর মানুষের ঘরে ঘরে বাসা বাড়ি দূরে। এখন আর জায়গা না পাই ঘর বাঁধি বেলাই অনুরোধ করতে বারবার করে আর তো প্রতিষ্ঠান করতে এবার আর বাদ দিয়ে শহর আসছিল আর বাদ দিয়ে বিলাচ্ছিল আর ভাঙিতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, অস্থায়ী বাঁধ দিয়ে কক্সবাজার উপকূলের মানুষ ও তাদের সম্পদ রক্ষা করা যাবে না।
তারপরেও ক্ষতি কমাতে ভাঙা বাঁধ মেরামত করা হচ্ছে। আমরা ডিপিপিটা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রপার চ্যানেলে আমরা জমা দিয়েছি। সেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই সভা হয়েছে। যাচাই সভার আলোকে একটা নির্দেশনা ছিল যে আমরা যে অ্যালাইনমেন্টটা ফিক্স করেছি এটা যথাযথ কিনা। তো সেটার কমিটিও এসে ভিজিট করে গিয়েছেন। একটা রিপোর্টও ড্রাফট রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। ড্রাফট রিপোর্টটা যা স্বাক্ষর হলে আমরা স্থায়ী প্রকল্পটা জমা দিব। শুধু কক্সবাজার কুতুবদিয়া নয়, সমুদ্রে এই তাণ্ডবের পর চকরিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু টেকনাফের উপকূলীয় বাঁধে ভাঙন ধরেছে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।